নির্বাচন নাকি সংস্কার, ঐক্যমত নাকি অনৈক্য, কিংবা জুলাই ঘোষণাপত্র নাকি ৩১ দফা, কোন দিকে রাজনীতি? ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন দল পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান ও তার দোসররা দেশ ছাড়ার পরও আবারও কি নতুন করে দ্বন্দ্ব সংঘাতের দিকে এগোচ্ছে বাংলাদেশ? দীর্ঘদিনের মিত্ররা কি দিন দিন একে অপরের প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হচ্ছে? রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রকাশ্য বিরোধ ও অস্থিরতা কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? এসবের মধ্যেই আবার আগামী নির্বাচনকে সামনে রেখে চলছে নতুন রাজনৈতিক দল গঠনের কাজও। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে রাজনীতি, আর আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন কি রাজনৈতিক মেরুকরণ হচ্ছে? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি নয়া রাজনীতি। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমি একটু শুরুতে যেতে চাই ইশরাক ভাই, আপনার কাছে কি মনে হয়? আপনি শুনছিলেন আমাদের আজকে আলোচনার বিষয় কিংবা ভূমিকা কথাগুলো, নয়া রাজনীতি কোন দিকে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এখন টিভি, আপনারা আজকে এই আয়োজনটি করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সাথে দুইজন সম্মানিত অতিথি রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আজকে অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন। তো আমি রাকিব ভাই, আপনাকে তো চিনি, আমার সিটি কর্পোরেশন ইলেকশনের সময় থেকে আপনি ছিলেন। আপনার যে স্ক্রিপ্টিংটা আপনি পড়লেন শুরু থেকেই, এই পুরোটাই আমার কাছে মনে হচ্ছে প্রভোকেটিভ এবং একদম সংঘর্ষ লাগাই দেওয়ার মতো একটা স্ক্রিপ্ট আপনি পড়ে শুরু করে দিয়েছেন আমাদের অনুষ্ঠানটা। আসলে এখানে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে সেই বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই এবং সেই জায়গাতে ঐক্যের ফাটলের কোনোদিন প্রশ্নই ওঠে না। আমরা যতদিন জীবিত রয়েছি আমরা আজীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাব এবং এটা আমাদের প্রতিজ্ঞা। শুধু তাই নয়, আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা যে গণহত্যা চালিয়েছে সেটার বিচার আমরা শেষ অবধি পর্যন্ত দেখে যেতে চাই। আমাদের জীবদ্দশায় আমরা সেই জিনিসটি হোক, সেটি এস্টাবলিশড হোক, কারণ এটির প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে এই ধরনের কোনো স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, যেখানে আপনার নিরীহ সাধারণ ছাত্র জনতার উপর বুকে গুলি চালানোর নির্দেশ দেয়, এই ধরনের কোনো শাসক যাতে আর কোনোদিন বাংলাদেশ কেন কোথাও যাতে কেউ না দেখতে পায়, সেটার জন্যই বিচারটা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমি আপনার সঙ্গে একমত। আমি একটু বলি প্লিজ, শেষ করি। এরপরে বাকি আপনি যে স্ক্রিপ্টিংয়ে নানা কথা বলেছেন, এটা ভার্সেস ওইটা, ওইটা ভার্সেস এটা, দেখেন গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে এখানে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন মত পার্থক্য থাকবে। আমরা প্রত্যেকটা জিনিসই যার যার মতের অধিকার আমরা চর্চা করব, আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলোর সমাধান হবে। এখানে যে কয়টি বিষয় আপনি নিয়ে এসেছেন, নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, ৩১ দফা, এবং আপনি যখন বললেন জুলাই ঘোষণাপত্র নাকি ৩১ দফা, সেটা তো আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয়েছে। এই দুটার সাথে তো কোনো সংঘর্ষের কোনো বিষয় নাই। আর নির্বাচন এবং সংস্কার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে চলেছি, আমরা পাশাপাশি যে জিনিস দুটি দেখতে চাই সমান তালে। এবং সংস্কারের প্রশ্ন যখন চলেই আসছে, বলতে হবে যে আজকে যখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে এবং অনেকেই যারা বিগত কয়েক বছরে যাদেরকে আমরা দেখি নাই কোনোদিন, তারা আজকে সংস্কার নিয়ে অনেক বড় বড় উক্তি দিচ্ছেন। আমি এখানে উপস্থিত কারো কথা বলছি না, বাইরের কথা বলছি। আমরা 2 বছর আগেই কিন্তু বিএনপি ৩১ দফা 60টি দলের সাথে কনসালটেশন করে ৩১ দফার সংস্কার দিয়েছে। সংস্কার যদি বলতেই হয় তাহলে 19 দফার সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। বাকশাল প্রথাকে অ্যাবলিশ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, সেটাওকে আপনার সংস্কার হিসাবেই ধরে নিতে হবে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 96 সালে যেটা করা হয়েছিল, সেটা কি সংস্কার ছিল না? সেটাকেও তো সংস্কার করতে হবে। অতএব সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের
প্রশ্ন হচ্ছে যে সেই কন্টিনিউশনে আপনারা যখন এই জুলাই গণঅভ্যুত্থান হলো, এই 31 দফা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান আগেই দেয়া, 2 বছর আগে দেয়া, 2 বছর আগে দেয়া, কিন্তু এখন কি মনে হয় না যে মানে এই 5 আগস্টের পরে একটু আবার আপনি যদি বলছেন এটি একটু চলমান প্রক্রিয়া, আরো কিছু যুক্তি করার দরকার ছিল কিনা? বলা হয়েছে যে 31 দফা প্লাস বলা হচ্ছে, এখন আমাদের দলের পক্ষ থেকে অনেকে বলে ফেলেছে। এটা তো অবশ্যই, এটা আমরা যখন বলছি যে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা 15 বছর 20 বছর পরেও তো আরো পরিস্থিতি কি হবে, নতুন কি সংস্কারের প্রয়োজন হবে সেটা কি আমরা জানি? সেটা তো আমরা জানি। আমরা আপনাদের সংস্কারের একদমই জি। হাসনাত আব্দুল্লাহ, ইশরাক ভাই কিন্তু বেশ যুক্তি দিয়ে অনেকগুলো কথা বলেছেন, ঐক্যমতের কথা বলেছেন যে সবাই ফ্যাসিস্টের বিষয়ে একমত আছেন, বিচারের দাবিতে একমত আছেন। আমি একদম একমত, আমিও তার কাছে একমত পুরোপুরি, যে এই সব ক্ষেত্রে বাংলাদেশের সকল এই মুহূর্তে যারা রাজনৈতিক দল বা যতগুলো পক্ষ স্টেক হোল্ডার সবাই একমত রয়েছে। কিন্তু এখন যে রাজনীতির মাঠ, আওয়ামী লীগ ছাড়া আপনি কি মনে করেন? আমরা সেখানে আমাদের কাছে যে তথ্য রয়েছে, জানুয়ারি মাসে বাংলাদেশে যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে 5 জন হত্যাকাণ্ড ঘটেছে শুধুমাত্র বিএনপির অন্তর্কোন্দলের কারণে। সেখানে একে প্রতিপক্ষের অন্যান্য দলের বিষয় রয়েছে। তো সেখানে কি মনে করেন সবাই ঐক্যমত আছে এই মুহূর্তে বাংলাদেশের এই ফ্যাসিবাদ বাদ দিয়ে যদি আমরা বাংলাদেশকে বলি? মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুরুর যে আপনি বলছিলেন সংস্কার নাকি নির্বাচন, অর্থাৎ এই দুইটি শব্দকে একটির হচ্ছে অ্যান্টিথিসিস হিসাবে দেখানো হচ্ছে। যদি সংস্কার হয় তাহলে নির্বাচন হবে না, নির্বাচন হলে সংস্কার হবে না। বিষয়টি মোটেই এমন না, বরং সংস্কারের মধ্য দিয়ে যে আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, যেটা আমরা দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে যেটি অনুপস্থিত, যেটি আমরা চাচ্ছি, আমরা সংস্কারের মধ্য দিয়েই সেখানে আমরা যেতে চাই। আমরা ঐক্যমত্য রয়েছি। আমরা ফেসিবাদ বিরোধী যেই ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো দীর্ঘ সময় ধরে লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে, তারা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে একমত থাকলেও সেটি রাজনৈতিক ময়দানে কিন্তু সেটি ভিজিবল না, দৃশ্যমান না। যেমনভাবে দৃশ্যমান 5 আগস্ট পূর্ববর্তী সময় যেমনভাবে ছিল, তেমনভাবে দৃশ্যমান না হওয়ার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা আওয়ামী লীগ পুনর্বাসনের যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এবং তারা এটি সরকার পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যাশিত, তাদের যে ধরনের ভূমিকা থাকার প্রয়োজন ছিল, এবং যে ক্রিয়াশীল রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যে বড় যে দুটি দল বিএনপি এবং জামাত থেকে যে ধরনের আওয়ামী বিরোধিতার প্রয়োজন ছিল, তাদের বিচারের দাবিতে যেভাবে সক্রিয় থাকার প্রয়োজন ছিল, তাদেরকে একটা পার্টি হিসেবে নিষিদ্ধ করার জায়গা থেকে বা পলিটিক্যালি ফাংশন যেন না করতে পারে, সেই জায়গাটিতে তাদেরকে যেভাবে মানুষ প্রত্যাশা করেছিল তাদের অবস্থানটা স্পষ্ট করবে, সেই জায়গাটিতে আমরা তাদেরকে প্রত্যাশিত জায়গায় তাদেরকে আমরা পাইনি। বরং আমরা পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ সেখানে যে অংশগ্রহণ করবে কি করবে না, আলোচনাটা সেই জায়গায় চলে গিয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জায়গা থেকে আলোচনা চলে গিয়েছে যে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে গ্রহণযোগ্যতার মানদণ্ডে সেটা কতটুকু হবে, সেই জায়গায় আমরা আলোচনা দেখেছি। বিএনপির যারা যাদের একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে, তাদের কাছ থেকে আমরা এই ধরনের আলাপ শুনেছি, যেটা আমাদেরকে প্রত্যাশার যেই তাদের কাছ থেকে যে প্রত্যাশাটি তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার মাত্রাটি তারা পূরণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে আমরা আবারও আহ্বান জানাবো যে একটি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে যদি আমরা প্রত্যাশিত বাংলাদেশ দেখতে চাই, তাহলে যেটি লাগবে সেটা হচ্ছে তরুণদের যে জোশটি তৈরি হয়েছে সেটি, এবং আমাদের প্রবীণদের যে হোশ, অর্থাৎ তেজদীপ্ত তরুণ এবং বুদ্ধিদীপ্ত প্রবীণের আমাদের সমন্বয় হচ্ছে পরবর্তী বাংলাদেশটি হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কারণে আমরা একটা বিষয়, আমরা এখানে বিএনপি, আওয়ামী লীগ বা নতুন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির কনফ্লিক্ট না, আমরা এই বিষয়টা হয়তো আমরা অ্যাড্রেস করছি না। আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছি। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যারা নতুন প্রজন্মের মধ্যে রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের তরুণ অংশটি যেখানে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগের বিচার নিয়ে যেখানে কথা বলছে ফেসিবাদ যেন কোনোভাবেই নতুনভাবে পুনরুৎপাদন না হতে পারে, আওয়ামী অপরাধের বৈধতা যেন কোনোভাবেই মিডিয়ার মাধ্যমে উৎপাদন না হতে পারে, সেটির বিরুদ্ধে কিন্তু তরুণদের অবস্থান রয়েছে। দুঃখজনক বিষয়, এই জায়গায় বিএনপি হোক, জামাত হোক বা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের প্রবীণ নেতৃত্বে যারা রয়েছে, তাদের জায়গায় যেভাবে ভোকাল যাদের দৃশ্যমান হওয়ার উচিত ছিল, সেই জায়গায় পাইনি। এই কারণে আপনি যদি বলেন মতপার্থক্যের জায়গাটি বিষয়টি এমন না যে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মতপার্থক্য, বিষয়টি এমন না, বরং তরুণদের সাথে প্রবীণ নেতৃবৃন্দের বোঝাপড়ার আমাদের একটি মতপার্থক্য হয়েছে।
এটা এবং দৃশ্যমান দিন দিন হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, ছোট করে জানতে চাইবো যে ইশরাক ভাই যেটি বলেছেন যে 5 আগস্ট পরবর্তী যে ঐক্যমত, ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যমত এখনও রয়েছে, কিন্তু এখন যে রাজনৈতিক অনৈক্য বা যেটি হচ্ছে এটি একটি গণতন্ত্রের সৌন্দর্য অনেকটা, কিন্তু এখন যে বাংলাদেশের আমরা বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির যে সম্পর্ক, এটি কি শুধুমাত্র গণতন্ত্রের সৌন্দর্যতেই আছে নাকি এর চেয়েও বেশি অনৈক্য চলে যাচ্ছে? আপনার কি মনে হয়? দেখেন, আপনার যতক্ষণ পর্যন্ত আমাদের এটা খুব নানা মতের মানুষ রয়েছে, নানা পথের মানুষ রয়েছে আমাদের এই গণতন্ত্রের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমি যখন আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করার জন্য আমি আমার সবসময় সচেষ্ট থাকব, সেটাই হচ্ছে মূলত গণতন্ত্র। শুধুমাত্র আপনি আমার সাথে একমত প্রকাশ করলে আমি আপনার সাথে থাকব, একমত প্রকাশ করলেই শুধুমাত্র আমি আপনাকে সমর্থন দিব, বিষয়টা এমন না। আমি যখন আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতাটা নিশ্চিত করতে পারবো, তখন হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য যথাযথভাবে সেখানে প্রকাশিত হয়। দুঃখজনক বিষয় হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে এটা সত্য যে ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি করা হচ্ছে, এবং এটা বিষয়টা হচ্ছে কি কোনো না কোনোভাবে একটা আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন চালু হয়েছে। এটা ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে কোনোভাবে যদি আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসা যায়, এই বিষয়টা হওয়ার কারণেই বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে গণতন্ত্রে আপনি যে দ্বিমতের জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি। আচ্ছা, কিন্তু যদি আমাদের দেখেন, এটা আমরা আওয়ামী লীগকে আওয়ামী জাহিলিয়াতের লীগ বলি, বা আওয়ামী জাহিলিয়াত যেটি কায়েম করেছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনি তাদেরকে যেভাবেই পুনর্বাসন করতে চান, তাহলে প্রকৃত গণতন্ত্রের যারা বিশ্বাসী, প্রকৃত গণতন্ত্রের জন্য যারা লড়াই করে গিয়েছে, তাদের নিজেদের মধ্যে এই দ্বিমত প্রকাশগুলো আরও বেশি দৃশ্যমান হবে। যে আমরা আসবো, আজাদ ভাই একটু জানতে চাই, আপনি এখানে আছেন মূলত রাষ্ট্রের বা সরকারের একজন প্রতিনিধি হিসেবেই আমরা আপনাকে বলবো। সেক্ষেত্রে আমরা যদি বলি 5 আগস্ট পরবর্তী যে বিশৃঙ্খলা কিন্তু দিন দিন বাড়ছেই, দুজনের কথাই এসছে, ইশরাক ভাই, হাসনাত বলেছে, আমরা দেখছি ঢাকা শহর একটি আন্দোলনের শহর হয়ে গিয়েছে, দাবি পূরণের শহর হয়ে গিয়েছে। নিশ্চয়ই একটি আমরা সংবাদ দেখছিলাম যে মামাবাড়ির আবদার হয়ে গিয়েছে ঢাকা শহর এখন। তো এটি আপনারা এই সরকার, অন্তর্বর্তী সরকার মানে পুরোপুরি ব্যর্থ কিনা এই যে আন্দোলন বা এই যে দাবি, এত দাবি নিয়ে মানুষ মাঠে নামছে, এটি করতে কি মনে হয় আপনার? থ্যাংক ইউ। আমি প্রথমে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি। আপনি বলছেন যে বিশৃঙ্খলা অবস্থা বাড়ছে, আমি দেখছি যে শৃঙ্খলা আস্তে আস্তে ফিরে আসছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে আমরা বরঞ্চ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল বাংলাদেশের, সেই পরিস্থিতিটা ছিল খুবই ক্যাওটিক একটা সিচুয়েশন, একেবারেই অনিশ্চিত একটা অবস্থা। স্বৈরাচার পালিয়ে গেছে, দেশে শাসন ব্যবস্থা কী ধরনের হবে, কারা দেশের দায়িত্ব নেবে ইত্যাদি নানা বিষয়ে অনিশ্চয়তা ছিল। পুলিশের মোরাল বলতে কিছু ছিল না। পুলিশকে আগে দলীয়ভাবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করার ফলে পুলিশ নিজেই মানে একটা সভ্য দেশে আপনি কখনো দেখবেন না পুলিশ 7 দিন স্ট্রাইক করেছে, রাস্তায় ট্রাফিক ছিল না। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, এই বিশৃঙ্খল অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে শৃঙ্খলা ফিরে আসছে, আস্তে আস্তে দেশের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি যখন স্থিতিশীল হচ্ছে, যারা পালিয়ে গেছে তাদের একটা পক্ষ তো অবশ্যই চেষ্টা করবে যে এই পরিস্থিতিটাকে যাতে কোনোভাবেই স্থিতিশীল হতে না দেওয়া যায়, বা পরিস্থিতিকে কিভাবে গোলাটে করা যায়, কিভাবে মানুষের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ যে রাজনৈতিক দলগুলো বা যে ছাত্র সংগঠনগুলো যারা এই আন্দোলনে যুক্ত থেকেছে বা নেতৃত্ব দিয়েছে, কিভাবে তাদের মধ্যে একটা অন্তকোন্দল লাগিয়ে দিয়ে সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করে আসলে বাইরে বোঝানোর চেষ্টা করা হয় যে বাইরে এরকম একটা মেসেজ দেওয়া যায় যে বাংলাদেশে আসলে কোনো কিছু ঠিক নেই। কিন্তু আমরা আসলে দেখছি যে বাংলাদেশে অনেক কিছুই আগে একদমই ঠিক ছিল না। যদি আপনি 5ই আগস্ট পূর্ববর্তী সময়ও বলেন, 5ই আগস্ট পূর্ববর্তী 1 মাস তো দেশে আসলে ক্রমাগত হত্যাযজ্ঞ চলেছে। তার আগে যদি আপনি আরও 15 বছর দেখেন, মানুষের কোনো অধিকার ছিল না, ভোটাধিকার বলতে কোনো কিছু ছিল না, মানবাধিকার বলতে কিছু ছিল না, মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না, প্রেস ফ্রিডম কেমন ছিল সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তো এইরকম যখন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আস্তে আস্তে দেশ উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার, সংলাপ, তারপরে আপনার না, কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা কি অবনতি হচ্ছে না? আমি তো মনে করি না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এটা আপনার কাছে একটা সমাজে কিছু ক্রাইম থাকেই। আমরা গতকালকে পর্যন্ত আপনাকে মার্ডারের ডাটা দিয়েছিলাম আপনাকে প্রকাশ্য সংবাদ সম্মেলনে, সেই ডাটাটা আপনি চাইলে এখনও দেখে নিতে পারেন। গত 5 বছরে যদি সর্বশেষ 4 মাস হিসাব করেন, এই বছরে সবচেয়ে কম মার্ডার হয়েছে বাংলাদেশে। সো এটাকে এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় যেখানে পুলিশের মনোবলটাকে আগে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে, পুলিশকে ব্যবহার করার ফলে পুলিশ
ঠিকঠাক মতো কাজ করতে পারছিল না, বা পুলিশের মধ্যেই আসলে অনেক ধরনের ফেসিবাদের দোসর এখনও আমি বলবো যে কিছু কিছু জায়গায় রয়ে গেছে, সব একেবারে যে সমূলে উৎপাদন করা গেছে এরকম না। তো এইরকম একটা যখন পরিস্থিতি, সেখানেও কিন্তু আমরা মনে করি যে ক্রাইম বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, আরও যাতে, এটা তো আপেক্ষিক একটা বিষয়, এটা তো ভালো করার আসলে কোনো শেষ নাই। প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দনীয় এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই বিচার করতে হবে, প্রত্যেকটা অপরাধেরই আসলে বিচার হওয়া উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যা আছে তার চেয়ে আরও ভালো করার সুযোগ আছে। এবং নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আরো দরকার ভালো করা, না ভালো করার দরকার না, এটা করতে হবে। আমি আবার ফিরবো আজাদ ভাই, আশিক ভাই একটু জানতে চাইবে, আপনি বয়সে তরুণ হলেও বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা আমরা জানি। আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির হয়ে নির্বাচন করেছেন, এটি বড় একটি ব্যাপার। আপনি একজন প্রসিদ্ধ রাজনৈতিক পরিবারের সন্তান, সেই হিসেবে জানতে চাই, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর জাতীয় নির্বাচন নিয়ে বেশ সোচ্চার, তারা বারবার নির্বাচন চাচ্ছে এবং তারা বলছেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের পরে রাজনৈতিক যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কারটুকু করবে, এটি বিএনপির দাবি। কিন্তু আপনারা নির্বাচন চাচ্ছেন, কিন্তু দলের যে কাউন্সিল সেটির খবর কি? আমরা যেমন নির্বাচন চাচ্ছেন ঠিক আছে, দলের তো কাউন্সিলও দরকার কমিটি গঠন করতে হলে, সেটি নিয়ে আপনারা কী ভাবছেন? আমি সেটা তো জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম নয়া রাজনীতি নিয়ে। আমরা কথা বলবো একটু ঈশ্বর ভাই আপনার সঙ্গে। যে প্রশ্নটি করেছিলাম, যদি সরাসরি সেই প্রশ্নটিতে যাই, নির্বাচন যতটা আপনারা গুরুত্ব দিচ্ছেন, আমরা আপনাদের দলীয় কাউন্সিলে অতটা গুরুত্ব দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা, প্রথমে আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি করেছেন সেটির মধ্যে আমি একটা বড় ভুল খুঁজে পাই সেই স্টেটমেন্টটির মধ্যে, যে আপনি বলছেন যে 5ই আগস্টের পরে গিয়ে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এবং এর পরেই থেকেই আমরা নির্বাচনের বিষয়ে কথা বলছি, এটা চাপ প্রয়োগ করছি। 5 আগস্ট এবার অন্যান্য পক্ষগুলো সংস্কারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছিল। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সময় থেকেই আমাদের আন্দোলন শুরু হয়, কারণ তখনই আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের দুরভিসন্ধিমূলক যে চক্রান্ত, তারা দেশকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেটি ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জোরপূর্বক বাতিলের মাধ্যমেই লুকায়িত ছিল এবং সেটা কি প্রসেসে হয়েছে সেটা যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না, আপনার তৎকালীন সংসদীয় কমিটির বিরুদ্ধে গিয়ে, অ্যামিকাস কিউরিদের মতামতের বিরুদ্ধে গিয়ে জোর করেই করা হয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। সো তখন থেকেই আমরা একটা সুষ্ঠু সঠিক নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। এটা 5ই আগস্টের পরবর্তী কোনো ঘটনা না। আচ্ছা, দ্বিতীয় হলো কাউন্সিল। আপনারা দেখেছেন যে আমাদের দলের উপরে কিভাবে স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের দলের নেত্রীকে একটা ভুয়া মিথ্যা মামলায় ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এরকম একটা অবস্থায়, যেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেটা আমরা 1971 সালে, আপনি মেনশন করেছেন আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তো যুদ্ধ পরিবেশ কী রকম হতে পারে সেটা ওনার মুখেও আমরা শুনেছি। অনেকটা সেরকম পরিস্থিতিতে আমাদেরকে বারবার ঠেলে দেওয়া হয়েছিল। সেই অবস্থায় আমরা কিভাবে একটা দল, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কাউন্সিল করতে পারে? সো সর্বশেষ আমরা যে কাউন্সিল করে, জেলা কমিটি দেখি, তাও কিন্তু শুধু আপনারা ঘোষণা করে দিচ্ছেন, কোনো কাউন্সিল না। আমাদের তো যে কমিটিতে অনেকে যারা বয়স্ক হয়ে যাচ্ছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে মারা গিয়েছেন, তো তাদের জায়গায় তাদের দায়িত্বটা কে পালন করবে? সেটা তো আপনার কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে, এবং সেই দায়িত্ব যে আপনি দিচ্ছেন সেটা আপনি কিভাবে সংশ্লিষ্ট জেলা বা সংশ্লিষ্ট ইউনিটকে জানাবেন বা দেশবাসীকে জানাবেন, আপনি তো চিঠির মাধ্যমেই জানাতে হবে। তো সেরকম একটা পরিবেশে কিন্তু আমরা বৈরী অবস্থাতেই রাজনীতি করে এসেছি। আমাদের দল টিকে গিয়েছে। বারবার আমাদের দলকে ভাঙার জন্যে সরকারি সমস্ত রাষ্ট্রযন্ত্র এবং বিপুল পরিমাণ অর্থ আওয়ামী লীগ সেখানে বিনিয়োগ করেছে, তারপরেও কিন্তু আমাদের দল থেকে কোনো সিগনিফিকেন্ট একজনকেও নিয়ে হয়নি। এখানে হাসনাত, যখন বিএনপি এই যে কমিটি করছে, বা এটি নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিন্তু করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাই বলি, আপনারা একটি রাজনৈতিক দল করবার জন্য কাজ চলছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। সেখানে বিএনপি থেকে কিন্তু একটা অভিযোগ আছে যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনারা এই রাজনৈতিক দলটি করছেন। এটি কেন করছেন আপনারা? দেখুন, বারবার বলা হচ্ছে যে আমরা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় সহযোগিতা ব্যবহার করে আমরা পরবর্তী যে রাজনৈতিক ছাত্রদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি প্রতিফলনের জন্য আমরা যে কাজ করছি। দেখেন, শুরু থেকেই আমাদের এই সরকারের সাথে আমাদের একটা দৃশ্যমান ব্যবধান রয়েছে।
আপনার যেই ছাত্র 3জন যে প্রতিনিধি রয়েছে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে, আর আমরা যারা রাস্তায় থেকে গিয়েছি আমরা কিন্তু এখনও পর্যন্ত সরকারের সাথে আমাদের দৃশ্যমান একটি ব্যবধান রেখেই কিন্তু আমরা কাজ করছি। আমাদের এখানে সরকারি সহযোগিতার যদি কোনো ধরনের অভিযোগ থাকে, সেটি দেখেন অভিযোগ আসছে, কিন্তু সেটা যদি কোনো ধরনের প্রমাণ থাকে যে আমরা কোনো সরকারি সরাসরি সহযোগিতা নিয়েছি বা সরকারের কোনো সহযোগিতা নিয়েছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ সহযোগিতা না, কোনো ধরনের সহযোগিতা নিয়েছি, সেটা তারা প্রমাণ দিতে পারে। বরং আমরা যে কাজটি করছি গণ অভ্যুত্থান সময়ে গণ অভ্যুত্থানকালীন আমরা মানুষের যে আকাঙ্ক্ষাগুলোকেই কিন্তু আমরা কর্মসূচিতে পরিণত করেছি এবং সেটাকে আমরা ভাষা দিয়েছি। যেমন বাংলা ব্লকেট কর্মসূচি থেকে শাটডাউন, পরবর্তী 1 দফা, সেগুলো কিন্তু মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আগে, আমরা সেটাকে ভাষা দিয়েছি। দেখুন আমাদের এই যে কনভেনশনাল যে পলিটিক্যাল যেই কাঠামো রয়েছে, সেই কাঠামো কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে বলে আমাদের 24কে দেখতে হয়েছে। আবার নচেত কিন্তু আমাদের 90 পরবর্তীতে মানুষের যে 3 দফার ভিত্তিতে হয়েছে, আমাদের 24কে আর দেখতে হতো না, বা 71-এ যে মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা যদি সফল হতো তাহলে কিন্তু 90 হতো না। তার মানে হচ্ছে সবসময় প্রতিনিয়ত আমাদের একটা ব্যাকওয়ার্ড মুভ হয়েছে। বরং আমরা এখন যেটি চেষ্টা করছি সেটা হচ্ছে মানুষের মধ্য থেকেই, মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই, যেমন কিছুদিনের মধ্যে আমরা মানুষের কাছে যাব, তাদের প্রত্যাশা কী, তাদের চাহিদা কী, তারা কীভাবে, দেন আমরা চাচ্ছি কি আইডিওলজিক্যাল একটা স্টেটের বাইরে গিয়ে আমরা সার্ভিস ওরিয়েন্টেড একটা স্টেটে যাইতে যাচ্ছি। যে আইডিওলজিক্যাল যে কনফ্লিক্টগুলো রয়েছে, 71-24-এর কনফ্লিক্ট, এই যে 24-71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা বিষয়, এগুলোর ঊর্ধ্বে গিয়ে এখন আসলে মানুষ আমরা এগুলোর মানে পোস্ট আইডিওলজিক্যাল সিচুয়েশন আমরা রয়েছি, যেখানে মানুষ আসলে প্রবলেমের সলিউশন দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা প্রবলেম সলিউশনের কিভাবে আমরা মানুষের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারি, সেই জায়গাতে আমাদের রাজনৈতিক দলটাকে নিয়ে যেতে চাই। সেখানে আমাদেরকে বারবার যে অ্যাসোসিয়েট করা হচ্ছে যে আমরা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হচ্ছে আমরা রাজনৈতিক দল গঠন করছি, তাহলে আপনি তো সেটার সাথে অ্যানালজি বিএনপিরও করতে পারবেন। কারণ বিএনপি যখন হচ্ছে বিএনপির যেই দলটি গড়ে উঠেছে, তারাও কিন্তু তখনই কিন্তু হচ্ছে আমাদের যে শহীদ জিয়াউর রহমান, উনিই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন এটাকে যদি আপনি এভাবে অ্যানালজি করেন যে রাষ্ট্র ক্ষমতায় থাকলেই, তাহলে বিএনপি কিন্তু একই অ্যালিগেশন কিন্তু বিএনপির উপরও আসবে। বরং আমাদের যারা সরকারে রয়েছে তারা রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কোনো সরকারের সাথে কোনো সম্পৃক্ত ব্যক্তি যদি রাজনীতি করতে চায়, তাহলে কিছুদিন আগে নাহিদ ইসলাম বলেছে তাকে সরকার ছেড়ে দিয়ে হচ্ছে রাজনীতিতে আসতে হবে। সরকার এবং রাজনৈতিক দল একসাথে পরিচালনা করা সম্ভব না। এবং যদি পুনরাবৃত্তি করছি, যদি কেউ রাজনীতি করতে চায় তাকে সরকারের থেকে সরকারের সুবিধা নিয়ে রাজনীতি করবে, বিষয়টি এমন না, বরং সরকার থেকে তাকে হচ্ছে রাজনীতি করতে হবে। আমি তো আবার ইচ্ছে করছি আবার যাবো তারা কথা ধরে। হাসনাত যে বিষয়টি বললেন, আপনি নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, বিএনপি মহাসচিব বিষয়ে অনেকেই বলেছেন, আজকেও রিজভী আহমেদ বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারা এই সরকারের সহযোগিতা নিয়ে রাজনৈতিক দল করছে। হাসনাত কিন্তু উল্টাও বিএনপির দিকে আঙ্গুল তুললো। যে এই বিষয়ে আমি একটু বলবো যে আসলে এক্ষেত্রে একটা আমি কিন্তু এটা বলেছি, যদি এইভাবে অ্যানালজি করতে হয় তো এটা যদি এস্টাবলিশ হয় তাহলে বিএনপিটা এস্টাবলিশ হবে, ওরা আসবে। হ্যাঁ জি, না আমি এখানে একটা মৌলিক পার্থক্য করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তখন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল। তো উনি রাষ্ট্র ক্ষমতা নিয়ে উনি বহুদলীয় গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছেন, সবাইকে রাজনীতিতে আবার প্রবেশ করার যে অধিকার, আমাদের মৌলিক অধিকার, সেটিকে উনি খুলে দিয়েছেন। সেই অবস্থার সাথে আজকের প্রেক্ষাপট কোনোভাবে মেলানো যাবে না, এটা হলো আমার ফার্স্ট পয়েন্ট। তখন ওনার আর উপায় ছিল না, উনি যে কাজটি করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা ছিল, তা ওনার জায়গা থেকে সেটি করতে হয়েছে। আজকে ইট ইজ ডিফারেন্ট। আচ্ছা, দ্বিতীয়ত হলো আমি যেটা মনে করি পার্সোনালি, যে এখন পর্যন্ত যারা সরকারে যে 3জন উপদেষ্টা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা সরাসরি যতক্ষণ না পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পোস্ট গ্রহণ করছেন বা প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে সমস্যা হিসাবে আমি ব্যক্তিগতভাবে দেখছি না। কিন্তু এখানে যেটি উপদেষ্টা নাহিদ ইসলাম নিজেও বলেছেন এবং আমিও সেটি আবার পুনরাবৃত্তি করছি, অ্যাট সাম পয়েন্ট ওনারা যদি রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে আইদার তাদের পোস্ট ছেড়ে দিয়ে আসতে হবে, অথবা নতুন একটি অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তার দেখা দিতে পারে তত্ত্বাবধায়ক সরকার। আমি যদি বলছি এখানে সমস্যাটা এখন ওই জায়গায় না, সমস্যাটা অন্য একটা জায়গায় চলে গিয়েছে। সেটি হলো কদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব,
উনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি এনকারেজ করছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করুক। সত্যি কথা বলতে 5ই আগস্টের পরে আমার সাথে যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো পর্যায়ে যার সাথেই দেখা হয়েছে, আমিও তাদেরকে এনকারেজ করেছি আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা মনে করি যত বেশি রাজনৈতিক দল থাকবে তত বেশি সেটা জনগণের জন্য আলটিমেটলি উপকারী হবে। তবে ওনার পজিশন থেকে যখন এই ধরনের একটি মন্তব্য আসে তখন এটা দেশবাসীর অনেকের মনেই তখন সন্দেহের প্রকাশ। আমি আপনার এই প্রশ্ন একটু জানতে চাই আজাদ ভাই, এটি কি আসলে দেয়া যায় কিনা ওই পোস্টে বসে যে একটি ছাত্রদের রাজনৈতিক দল করতে আমি বলেছি? অবশ্যই যাই, আর এটাই বরঞ্চ ভালো, কারণ আমাদের দেশের ছাত্রদের মধ্যে এক ধরনের রাজনৈতিক বিমুখতা তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নানা কর্মকাণ্ডের ফলে যারা তরুণ সমাজ তাদের এক ধরনের রাজনীতির প্রতি তাদের কারো কারো বিতৃষ্ণা জন্ম নিয়েছিল। এখন যদি ছাত্ররা রাজনীতির প্রতি আবার আগ্রহী হয়, দেশ গঠনে যদি আবার ভূমিকা রাখে, তাহলে এটাকে তো ইতিবাচকভাবে দেখার ছাড়া আর অন্য কোনো পথ নেই। আমাদের দেশে একটা সময় তরুণ সমাজরা অবস্থা এমন দাঁড়িয়েছিল যে তারা সবাই আসলে শিক্ষা জীবন শেষ করে তারা চিন্তা করেছে সবাই বিদেশ চলে যাবে, দেশটাকে নিয়ে তারা কেউ ভাবে নাই। তো এখন যদি তরুণ সমাজ যদি দেশটাকে নিয়ে ভাবা শুরু করে, এটাকে স্বাগতম জানানোর মধ্যে দোষের কিছু নাই। এবং আমি মনে করি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনিও কিন্তু আসলে রাজনৈতিক দল হিসেবে, নতুন রাজনৈতিক দল হিসেবে যদি ছাত্ররা আসে তাহলে তাদেরকে স্বাগত জানিয়েছেন। রাজনীতিতে কাউকে স্বাগত জানানোর মধ্যে অপরাধ কিছু নাই। আপনি দেখবেন যে রাজনীতিতে মাননীয় প্রধান উপদেষ্টা যখন কথা বলেন, উনি কোনো রাজনৈতিক দলকে বিশেষ চোখে দেখছেন কিনা এইটা আপনি দেখবেন, কিন্তু এখন পর্যন্ত এরকম কখনো একটিবারের জন্য দেখা যায়নি যে উনি কোনো রাজনৈতিক দলের প্রতি আলাদা কোনো পক্ষপাতিত্ব দেখিয়েছেন। উনি প্রত্যেকটা রাজনৈতিক দলকে যে কোনো বিষয়ে আপনার যখন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন দেশের যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সবাইকে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করার কথা বলেছেন, ছাত্রদেরকেও ডেকেছেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আমরা যখন এই ঢাকা শহরে নানান সংকট দেখি, দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে, রাত বিরাতে রাস্তা অবরোধ করছে কিংবা প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাচ্ছে, মানে এখানে আমরা সরকারের কোনো প্রতিনিধিকে এসে তাদের সাথে কথা বলতে দেখি না, আমরা এখনো দেখি ছাত্রদের প্রতিনিধিরা যাচ্ছে, মানে এটি কেন যাওয়া কি দরকার? আপনি আসলে আমার মনে হয় পুরোপুরি দেখেন না, এই জন্য আপনি পুরোটা দেখছেন না। সরকারের অনেক প্রতিনিধি অনেক জায়গাতে গিয়েছে এবং অনেক সমস্যার সমাধান সরকার করেছে। ছাত্ররা গিয়েছে, সেটার জন্য ছাত্রদেরকে ধন্যবাদ। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যদি এ ধরনের পরিস্থিতিতে যায় এবং তাদের রাজনৈতিক কর্তব্যটা পালন করে এবং তাদেরকে বোঝায় যারা দাবি দাওয়া নিয়ে আসছে যে হ্যাঁ দাবি দাওয়াগুলো কতটা যৌক্তিক বা অযৌক্তিক, তাহলে তাদেরকেও স্বাগতম। এটা এখানে কোনো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশের ভালো চাওয়া, দেশটা কিভাবে ভালো থাকবে সেটা। দেশটা ভালো থাকার জন্য যারাই এগিয়ে আসে, দেশটাকে ভালো রাখার জন্য যারাই কাজ করবে তাদের প্রত্যেককে স্বাগতম। কাউকে তো যেতে বাধা দেওয়া হয়নি। ছাত্ররা যাচ্ছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও যায় কোনো জায়গায় গিয়ে যদি তারা যারা দাবি দেওয়া জানাচ্ছে তাদের সাথে কথা বলে, তাহলে অবশ্যই তাদেরকেও স্বাগতম জানানো হবে। এটা নিয়ে তো আসলে দ্বিমত বা ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। জি জি একদম। ইশাক ভাই, আমি একটা তথ্য দিব আপনাকে, সেটি হলো যে জানুয়ারি মাসে সারা দেশে 124টি রাজনৈতিক সহিংসতায় মোট নিহত হয়েছে 15 জন, আহত হয়েছেন 987 জন। এই যে মোট 15 জন নিহত হয়েছে, এর মধ্যে বলা হয়েছে যে বিএনপির যে অন্তর্কোন্দল তাতে আহত হয়েছেন 677 জন, নিহত হয়েছেন 5 জন। এই মোট যে 15 জন নিহত হয়েছে বিএনপির অন্তর্কোন্দলে 5 জন। এটি একটি বেসরকারি সংস্থার তথ্য এই জানুয়ারি মাসের। কি মনে হয়, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি এখন ক্ষমতায় আসেনি, এখনই এত অন্তর্কোন্দল? সংস্থার নামটা জানতে পারি? একদম, আপনি সংস্থার নাম হলো হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তারা এটি দিয়েছে। আমি আসলে এই তাদের ব্যাপারে খুব একটা ধারণা আমার নেই। আমি যেমন গত 3-4 দিন আগে কিন্তু কুমিল্লার নাঙ্গলকোটে আপনি দেখে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তো আপনি রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবেনও না। এখানে বাংলাদেশ কেন, এই সাবকন্টিনেন্টের রাজনীতিতেই আপনি আশেপাশের দেশগুলোতেও দেখেন, যতই নির্বাচন ঘনিয়ে আসবে এরকম একটা মুখোমুখি অবস্থানে যাবে, একটা প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। সেটা ইনার পার্টিও হইতে পারে, আদার পার্টি ক্যান্ডিডেটদের মধ্যেও হইতে পারে। আমরা তো এখনো সেই সভ্য একেবারে ওয়েস্টার্নাইজড হয়ে যায় নাই। তো সেই জায়গা, এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা কিন্তু মানে অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ নাকি হাফ অ্যাক্টিভ সেটাও মাঝে মধ্যে নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু তাদের রিপ্লেসমেন্টে যেতে পারে না, এবং শুরুতেই বলে দেওয়া হয়েছে 70,000 না 80,000 নিয়োগ লেটেস্ট
পুলিশের নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা এটা পারবো না করতে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হোক বা অন্যান্য আইনি জটিলতার থাকতে পারে। সো সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন এবং যে সংগঠনেরটা দিলেন, আমি সেটাকে কোয়েশ্চেন করছি না, বাট যেভাবে আপনার সংখ্যাটি বলা হচ্ছে সেভাবে কিন্তু আমি পেপার না, কিন্তু ঘটনা তো ঘটছে, আপনি একমত পোষণ করবেন। ঘটনা তো অনেক ঘটনাই ঘটছে, সেখানে রাজনৈতিক সংঘাতের ঘটনাও আছে, এর বাইরে আরো নানা ধরনের ক্রাইমের ঘটনা আছে। আর আমি তো বললামই যে এই সাবকন্টিনেন্টের রাজনৈতিক বাস্তবতা তো আপনি রাতারাতি পরিবর্তন হবে না, এটা আপনি বলছেন। ল এনফোর্সমেন্ট এজেন্সিও এখানে আচ্ছা, তাহলে যে এই যে আমরা বলি জুলাই বিপ্লব বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিয়ে তো পরিবর্তন কি আদৌ হলো, কি মনে হয় একটু জানবো। তবে তার আগে দর্শক নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম রাজনীতি। আমরা ছিলাম হাসনাত, আপনার কাছে কি মনে হয়, অনেকগুলো কথা বলছিলেন ইশরাক ভাই, সেখানে পরিবর্তন নিয়ে কথা ছিল, কতটুকু পরিবর্তন হলো বা সম্ভব কিনা। আপনার কাছে কি মনে হয় 24-এর আকাঙ্ক্ষা যে পরিবর্তন হবার কথা ছিল, কতটুকু হয়েছে, বাধা হয়েছে কিনা? আমাদের উপমহাদেশে সাবকন্টিনেন্টাল পলিটিক্সের যে প্যাটার্ন, যেটি ইশাক ভাই বললেন যে সেখানে হচ্ছে প্রতিহিংসা থাকে এবং প্রতিযোগিতা থাকে, কিন্তু 24-এর যে আমাদের প্রত্যাশা ছিল সেখানে শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠব এমনই একটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয়, সেটি আমরা দেখতে পাচ্ছি রাজনীতির জায়গায় প্রতিযোগিতার থেকে প্রতিহিংসাটাই বেশি। তো আমরা আমাদের জায়গা থেকে সেটিকে আমরা অতীত বানাতে চাই, আমরা প্রতিযোগিতার মধ্যেই যেতে চাই, যেখানে কোনো ধরনের যেন প্রতিহিংসা না থাকে। তবে সেই জায়গায় আপনার রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি বিষয়টি এমন হয় যে মানে এই সরকার আন্দোলনে আমরা সবাই যেহেতু একসাথে করেছি, আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল তাদের কিন্তু অংশগ্রহণ ছিল, কিন্তু বিষয়টি যদি এমনও হয় এখন, বা আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে বিভিন্ন জায়গায় অসহযোগিতার যে বিষয়টি রয়েছে, ভার্বালি সহযোগিতা করা আর হচ্ছে পলিসি মেকিংয়ের জায়গা থেকে সহযোগিতা করা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে, পলিসি রিফরমেশনের ক্ষেত্রে, স্টেট বিল্ডিংয়ের ক্ষেত্রে, আপনার বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসহযোগিতা রয়েছে। এই যে বর্তমানের যে অসহযোগিতা, সেটি হচ্ছে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক রাজনীতির যে সংস্কৃতি, সেটির ক্ষেত্রে কিন্তু এটা বাধা হয়ে দাঁড়াবে। এখন আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, তারা আমার মনে হয় কোনো কারণে হয়তো সেটি বুঝতে পারছে না, বা কোনো কারণে আমার কাছে মনে হয় তারা আমাদের যেই প্রচলিত যে রাজনৈতিক যে ধারাটি রয়েছে সেই ধারাটির মধ্যেই থাকতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। অর্থাৎ পরিবর্তনের যে রাজনীতি, তরুণদের যে রাজনৈতিক যে পরিবর্তন মুখে আমরা হচ্ছি, তারা সেই পালসটা মনে হয় বুঝতে পারছে না। তারা কেমন যেন যে অতীতে যেমন হয়ে আসছে, যেমন গতানুগতিক যে ধারা, যে আওয়ামী লীগ একটি এখন ব্যাটার এনিমি বা ফ্রেন্ডলি এনিমি, তাকে এখন ডিল করা অনেক সহজ, কারণ তার মধ্যে এখানে অনেকগুলো এলিগেশনস রয়েছে। সুতরাং এই যে একটা বাইনারি পলিটিক্স সবসময় চলে আসছে, সেটিকেই ধরে নিয়ে প্রতিযোগিতা এবং প্রতিহিংসার মধ্য দিয়েই রাজনৈতিক যে কাঠামোটি সেটিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আমরা সেটির হচ্ছে শেষ চাই, বরং গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে, কোনো ধরনের পরিবর্তন। বারবার একটি কথা কিন্তু আসছে, হাসনা তো হয়তো নাম বলছে না, আকার ইঙ্গিতে বলছে, আওয়ামী লীগকে কি ফেরত চাচ্ছে বিএনপি আবার আসুক রাজনীতিতে? কি কোনো জায়গায় কোনো পর্যায়ে বলা হয়েছে আমাদের পক্ষ থেকে অফিশিয়ালি? আমার মনে হয় না, দল হিসেবে বলছি জেনারেশনাল কনফ্লিক্ট। জি, আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যেটা আমি মনে করি যে খুব সুকৌশলে সরকার কাজটি করেছে। তারা প্রথমে আসার পরে বলে ফেলছে আমরা সব সংস্কার করে ফেলবো, কিন্তু যখনই আওয়ামী লীগের রাজনীতি করার বিষয় আসে তখন বলে দিচ্ছে এটা পলিটিক্যাল পার্টিদের ডিসিশন, বাকি সব আপনারা করবেন। কিন্তু এই বেলায় আপনারা এটা পলিটিক্যাল পার্টির ঘাড়ে চাপায় দিচ্ছেন। একটা রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করার, কারণ দল তো আর হোয়াট ইজ দল তো আর এক ব্যক্তি না, দলটা একটা স্ট্রাকচারের মধ্যে থাকে। এখন সেই দল যদি ব্যান করতে হয়, সেটাকে বিচারিক পদ্ধতির মধ্যে দিয়ে, বৈচারিক প্রসেসের মধ্যে দিয়ে এনে, যেটা আপনার ইতিপূর্বে নাৎসি পার্টির সাথে হয়েছে, সেরকম একটা বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে কি আমরা আছি? একবারও তো আমরা বলিনি, আমরাও তো চাই। তো আপনারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনেন। এখানে বিএনপিকে কেন জিজ্ঞেস করতে হবে? বিএনপি এটা কি চাইলে বিএনপি মুহূর্তে বড় একটি স্টেক হোল্ডার দেশের, নিঃসন্দেহে। এক্স্যাক্টলি, আমরা সেটাই বলছি যে কৌশলে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা বিএনপি চাচ্ছে না, আসলে কিন্তু তা না। রিসেন্টলিও আমাদের মহাসচিব উনি ক্লিয়ার করেছেন বিষয়টা, যে
বিএনপি আওয়ামী লীগ ব্যান না হোক এটা বিএনপি চায় এরকমও না বিষয়টা। আমরা বলছি যে আপনারা প্রসেসের মধ্যে দিয়ে যেই প্রসেসে এটা হতে পারে সেই প্রসেসে যান। আচ্ছা, আরেকটা বিষয়, গতকাল টাস্ক ফোর্স একটি রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে সব শিক্ষা প্রতিষ্ঠানের সব ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধের পরামর্শ দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে, এটির সঙ্গে আপনি একমত পোষণ করেন? অবশ্যই আমি এটার সাথে একমত পোষণ করি না। আমি আওয়ামী ছাত্রলীগের অপরাজনীতি সন্ত্রাসের রাজনীতির বিরোধিতা করি, কিন্তু গঠনমূলক ছাত্র রাজনীতির বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। কারণ গঠনমূলক ছাত্র রাজনীতির মাধ্যমেই নেশন বিল্ডিংয়ের কাজ শুরু হয়, সেখান থেকেই শুরু হয়। তবে এখানে একটি কথা রয়েছে, তিতুমিরের যে বিষয়টি, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে বহু সমালোচনা হয়েছে। এখানে সাধারণ জনগণ এখন সাফার করছে এবং তাদের দাবিটিও কতটুকু যৌক্তিক সেটা নিয়েও কিন্তু পক্ষে বিপক্ষে এটা প্রশ্নবিদ্ধ। আর এটি শুধু তিতুমির না, এটি সামগ্রিক দেশের সামগ্রিক বলেছে। হাসান, আপনি কি মনে করছেন এই যে টাস্ক ফোর্সের যেটি পরামর্শ দেওয়া হয়েছে? যে দেখুন, আমরা শুরু থেকেই আন্দোলনের শুরু আমাদের যখন 9 দফা ছিল, সেখানেও বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ, আমরা বিপক্ষে। কেন? কারণ দেখেন, আমাদের মাদার পার্টির পারপাস সার্ভ করা হয় ক্যাম্পাসগুলোতে। আমি ভাই আমাদের দেশে বাইরে পড়াশোনা করেছে, আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখবেন যে খুব সূক্ষ্মভাবে যে কোনো নেতার ছেলেমেয়েরা কিন্তু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে না। আপনি দেখবেন সেখানে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী থেকে যারা আসে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে পড়ে, তাদেরকে স্রেফ রাজনৈতিক কর্মী হিসাবে সেখানে খাটানো হয় এবং মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য খাটানো হয়, এবং এটা আমাদের হিস্ট্রি। এটা এখন আমরা তাহলে কি রাজনীতি শূন্য বিশ্ববিদ্যালয়গুলো চাই? অবশ্যই না। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, তবে সেটি হবে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি, কোনো মাদার পার্টির পারপাস সার্ভ করবে এমন ধরনের কোনো রাজনৈতিক, যেটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা বলি, সেই রাজনীতি আমি আবার আসবো। আজাদ ভাই, ঈশ্বরী বলেছে যে এই অন্তর্বর্তী সরকার কৌশলে আপনাদেরকে বিএনপি কি দিয়ে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন, আপনারা এই দায়িত্ব নিতে যাচ্ছেন না কেন? সরকার কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আমরা দেখেছি। ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগ আছে, একেবারে সংগঠন হিসাবে বলা হয়েছে। জুলাই বিপ্লবের আগে আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক বলেছে যে এ ধরনের বিপ্লব থামিয়ে দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগের বিরুদ্ধে একেবারেই সংগঠন হিসাবে সন্ত্রাস করার অভিযোগ আছে। আওয়ামী লীগের বিরুদ্ধেও আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। আর আওয়ামী লীগের বিরুদ্ধে আছে কি নাই, এটা আওয়ামী লীগের যারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগ যাদের অধিকার কেড়ে নিয়েছে, যাদেরকে রাজনীতিতে যাদেরকে ভোটে আসতে দেয় নাই, বা যাদেরকে ভোটে এনে তারপরে রাতে আধারে তাদের ভোটটা নিয়ে নিয়েছে, তারাই বলুক আওয়ামী লীগের ব্যাপারে তাদের সিদ্ধান্তটা কী হবে। ছাত্ররা ছাত্রদের দাবি জানিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এখন বিএনপি থেকেও যদি সেই দাবিটা আসে, তাহলে তো একটা জাতীয় ঐক্যমত্য হয়ে গেল, সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতে তখন কোনো অসুবিধা হয় না। যখন এই বিষয়ে একটা দেশের বৃহত্তম রাজনৈতিক দল তার অবস্থানটা সুস্পষ্ট করে না, তখন তো সরকারের জন্য একটু অসুবিধাই। আচ্ছা, ইশাক ভাই, এখানে যে ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে, সেখানে একটি কথা কিন্তু রয়েছে যে তারা বলছে আমরা ফ্যাসিবাদের স্বৈরাচারকে লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। এই সঙ্গে আপনি একমত কিনা? 72 সংবিধান কি এখনো আছে? 15 বার এটাকে সংশোধন করার পরে তো আর এটা 72 সংবিধান থাকার কথা না। আমার লজিক বলে আমার কাছে আর কি। সো এটা হলো আমার পার্সোনাল স্টেটমেন্ট, একেবারে ব্যক্তিগত। দলীয়ভাবে আমাদের যেটা দল, আমাদের মুখপাত্র যে কথা বলবেন সেটি দলীয় স্ট্যান্ড হবে। সো সেই জায়গাতে আমি আর ফার্দার বিতর্কে যাব না। তবে আমি শেষ যে কথাটি বলি, সময়ও কম, হাসনাত আছেন এখানে, আপনি অনেক কিছু লিখতে পারেন, অনেক আইন বানাইতে পারেন, কিন্তু হাসিনার মতো যদি একটা ডিকটেটর আসে, সে তো সবকিছু তছনছ করে দিবে। কোনো সংবিধানে লেখা ছিল গুম করতে পারবেন, রাতের ভোট করতে পারবেন, খুন করতে পারবেন, ক্রস ফায়ার করতে পারবেন, বা লুটপাট করতে পারবেন, কোথাওই তো লেখা ছিল না, কিন্তু হাসিনা এটা করে ছাড়ছে। সো ওই জায়গাটাও আমাদেরকে মাথায় রাখা উচিত। হ্যাঁ, আমাদের কনস্টিটিউশনাল ব্যারিয়ার্স ক্রিয়েট করা উচিত অভিজ্ঞতার আলোকে, ভবিষ্যতে যাতে এই ধরনের ফ্যাসিবাদ। একদম শেষ প্রশ্ন হাসনাত, 10 সেকেন্ডে জানতে চাই, বিএনপির যে 31 দফা, যেটি এই 5 আগস্টের পর নতুন কিছু যুক্ত হয়নি, আপনি কি তাহলে মনে করেন এটিকে আপডেটেড আছে না কোনো কিছু যুক্ত করা দরকার বলে মনে করছেন? 10 সেকেন্ডে জানবো আমরা। আমার 31 দফার মধ্যে যে আমি প্রত্যেকটি পয়েন্ট ধরে পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই যে সংস্কারগুলো যদি হয়ে যায়, এই সংস্কারগুলো হওয়া মানে হচ্ছে 31 দফাকে আরও বেশি ফেসিলিটেট করা। দুইটাকে একটার সাথে কন্ট্রাডিক্টরি করার কিছুই নাই, বরং বিএনপি যে ম্যান্ডেটটি দিয়েছে 31 দফার মধ্যে, সেটির অনেকগুলো কাজ এখানে ফেসিলিটেট হয়ে যাবে। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম 3 জন অতিথির সঙ্গে নয়া রাজনীতির নানান দিক নিয়ে, এবং তারা সবাই কিন্তু একটি বিষয়ে একমত হয়েছেন যে আগামী নির্বাচন যেমন দরকার, ঠিক একই সঙ্গে দরকার সংস্কার, এবং সবচেয়ে বেশি দরকার ঐক্যমত বা ঐক্যবদ্ধ থেকে আগামী বাংলাদেশ
এগিয়ে নিয়ে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো সেটি সবাই একমত হয়ে আগামীতে দেশ গড়বে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।